সুপ্রিয় দর্শক, আমি মুস্তাফা দানি স্বাগত জানাচ্ছি সম্পাদকীয়তে। আজকের আলোচনার বিষয় বিশ্ববিদ্যালয়ে ভর্তির যোগ্যতা। আর এই নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন অধ্যাপক ডক্টর আ.ম.স. আরিফিন সিদ্দিক, উপাচার্য, ঢাকা বিশ্ববিদ্যালয়। ওই উপরান্তে আছেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ কায়কোবাদ, শিক্ষাবিদ ও লেখক। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। উন্নয়ন প্রশ্নবিদ্ধ করতে পারে ইফতার পার্টিতেও মিথ্যাচার করছেন বিএনপি নেত্রী। পেট্রোল বোমা হামলার হুকুমদাতা হিসেবে ট্রাইব্যুনালে বিচার হবে, সংসদে প্রধানমন্ত্রী। ব্রাজিল থেকে আমদানি করা গম খাওয়ার উপযোগী, হাইকোর্টের রায়। তবে এই গম নিতে কাউকে বাধ্য করা যাবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় দ্বিতীয়বার অংশ নেওয়া যাবে না, আদেশ হাইকোর্টের। রিট আবেদনকারী শিক্ষার্থীদের অসন্তোষ। মহাসড়কে যানজট আর খানাখন্দে ঈদ যাত্রা নিয়ে চিন্তিত পরিবহন সংশ্লিষ্টরা। ভোগান্তি কমাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস হাইওয়ে পুলিশের। এবং রাজধানীর ধানমন্ডিতে বাস চাপায় শিশুর মৃত্যু, বিক্ষুব্ধ জনতার আগুন, গাড়ি ভাঙচুর। স্যার, হাইকোর্টে যে রিটটা করা হয়েছিল যে দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেওয়ার জন্য যে এটা চাওয়া হয়েছিল, সেটা আজকে তো খারিজ করে দিয়েছে হাইকোর্টে। এবং আপনাদের যে সিদ্ধান্ত ছিল যে না, আমরা একবারই ভর্তি পরীক্ষায় অংশ নিতে দেবো আর কাউকে। এর পেছনে এটা যখন আপনি গত বছর, এটা মানে 14 বা 15 অক্টোবর হবে, সেই সময় আপনি কিন্তু সাংবাদিকদের বলেছিলেন এর পেছনে কিছু কারণ আছে। মূল কারণটা কি? কি কারণে আপনি মানে এই ধরনের ঢাকা বিশ্ববিদ্যালয় এই ধরনের সিদ্ধান্ত নিতে গেল? ধন্যবাদ আপনাকে। আসলে আজকে হাইকোর্টের যে রায়, এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্তের যেমন পক্ষে রায়, ঠিক একইভাবে কিন্তু এই রায় উচ্চশিক্ষার পক্ষে, এই রায় হচ্ছে মেধাবী ছাত্রদের পক্ষে, এই রায় হচ্ছে বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ভর্তির যে বিদ্যায়তনিক স্বাধীনতা, একাডেমিক ফ্রিডম, তার পক্ষে। এবং একই সাথে বিশ্ববিদ্যালয়গুলো যাতে একটা সুশৃঙ্খলার মাঝে পরিচালিত হয়, তার পক্ষেও যাবে এই রায়। এই রায়ের একটা গভীর তাৎপর্য আছে, যেটি হয়তো আমরা পর্যায়ক্রমে এটা উপলব্ধি করব। তো আপনি যে কথাটি বললেন যে কেন ঢাকা বিশ্ববিদ্যালয় এই সিদ্ধান্ত নিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু হঠাৎ করে এই সিদ্ধান্ত নেয়নি। 2009 থেকে 2014 এই দীর্ঘ সময় আমরা যখন আমাদের ভর্তি প্রক্রিয়াকে অনলাইনে নিয়ে আসি, ডিজিটাইজড করি, তখন সব ডেটা আমাদের হাতে চলে আসে। আপনি এখন বলেন যে 2009 সালে অমুক পরীক্ষার্থীর কি অবস্থা ছিল, আমরা এখনই আপনাকে মুহূর্তের মধ্যে বলে দিতে পারবো। তো এই ডেটাগুলো থাকাতে আমাদের সুবিধা হয়েছে বোঝা যে আমাদের প্রতি বৎসর ভর্তি প্রক্রিয়ায় নতুন যারা পাশ করে আসে, এইচএসসি পর্যায়ের পরীক্ষা পাশ করে এসে ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করে, তাদের সংখ্যা কত, আর আগের বারের পরীক্ষার্থীরা একবারই এখন দেওয়া হয়, দ্বিতীয়বার তাদের সংখ্যা কত। তো সেইখানে আমরা দেখেছি যে প্রায় কাছাকাছি 50% কাছাকাছি, অর্ধেক চলে আসে দ্বিতীয়বারের ছাত্রছাত্রীরা, আর প্রথমবারের ছাত্রছাত্রীরা। আমাদের আসন সংখ্যা 6600 থেকে 700, এটা ভ্যারি করে বৎসর থেকে বৎসরে। তো মোটামুটি এই 6000 6500 ছাত্রের মধ্যে 3000-এর উপরে চলে আসে আগের বারের ছাত্রছাত্রীরা। তা আসুক, সেটা তো আমাদের তেমন সমস্যা ছিল না। সমস্যা যেটা হয়ে যায়, আমরা যেটা দেখেছি যে এই 3000 3500 ছাত্রছাত্রী যারা আসছে, তারা এই বিশ্ববিদ্যালয়ে, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে হয়তো এদের অনেকে ভর্তি হয়ে গেছে প্রথমবার, কিন্তু মনে করেন তারা সাবজেক্ট এ প্রত্যাশী ছিল, তারা সাবজেক্ট জেড পেয়েছে বা ওয়াই পেয়েছে। তারা তখন ভর্তি হয়, কিন্তু সেই সাবজেক্টটা লেখাপড়া করে না। তারা প্রথম থেকেই তাদের সিদ্ধান্ত হয়ে দাঁড়ায় যে দ্বিতীয়বার সুযোগ আছে, তারা কোচিং সেন্টারে যাচ্ছে, এখানে যাচ্ছে, সেখানে যাচ্ছে, লেখাপড়া ডিপার্টমেন্টে যাচ্ছে না, নানা ধরনের বিশৃঙ্খলার সঙ্গে জড়িত হচ্ছে। আমাদের নানা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যে সমস্যাগুলো আছে, তার মধ্যে দেখা যায় এদের অধিকাংশ ছেলে মেয়ে, কারণ এত ক্লাস করছে না, এদের তো অফুরন্ত সময়, এবং সেই সময়টা তারা নানাভাবে তখন এটাকে অপব্যবহার করার চেষ্টা করে। তো এইটা একটা আমরা দেখেছি। আর শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় না, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হয়তো এরা ভর্তি হয়েছিল, তারা এসে আবার সুযোগ নিচ্ছে, এবং তারা যখন নতুন করে আরেকটা বিষয়ে সুযোগ পায়, তখন তাদের যে গত বৎসর যে বিষয়ে সুযোগ নিয়েছিল, সেই আসনটি দ্বিতীয় বৎসর থেকে নিয়ে একদম মাস্টার্স লেভেল পর্যন্ত এটা শূন্য থাকে।
কারণ আমরা মাস্টার্স পর্যায়ে কিন্তু আর নতুন করে ছাত্রছাত্রী ভর্তি করি না। তাহলে আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের দেশে, যেখানে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, যে এত আসন সংখ্যা সীমিত, 6,700 আসনের জন্য 3 লক্ষের উপরে ছাত্রছাত্রী আবেদন করে, সেখানে একটা আসন শূন্য থাকা এটা একটা ক্রাইম। কেন হচ্ছে, কাদের কারণে হচ্ছে সেটা পরের কথা, কিন্তু এটা একটা বড় ধরনের একটা অপরাধ যে আমরা এই আসন শূন্য রাখছি। তো সেই আসন শূন্য থাকছে। উপরন্তু আপনার যারা প্রথমবার আসে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য, বিশেষ করে আজকের যে রায়, এটা প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের পক্ষে যাবে এই রায়। কারণ প্রত্যন্ত অঞ্চলের ছেলে মেয়েদের যাদের আর্থিক অবস্থা খুব ভালো থাকে না, তারা প্রথমবারই একবার খুব আশা ভরসা নিয়ে বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে আসে। যেদিন পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয়ে, আপনি যদি বিশ্ববিদ্যালয়ে যান, আপনি দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটা বাসের ডিপোতে রূপান্তরিত হয়েছে। প্রত্যন্ত গ্রাম থেকে ছেলেমেয়েরা গ্রুপ করে একটা বাস ভাড়া করে, সারা রাত তারা ট্রাভেল করে, সকালে এসে পৌঁছায় যেদিন পরীক্ষা, কোনো রকমে আমাদের হলটলে চা খেয়ে তারপরে তারা পরীক্ষার হলে ঢুকে, পরীক্ষা দিয়ে আবার বাস নিয়ে রাতে চলে যায়। তাদের ঢাকা শহরে এক রাত থাকার মতো সুযোগ থাকে না। এই ছেলে মেয়েরা যখন সুযোগ পায় না প্রথমবার, এরা কিন্তু আর দ্বিতীয়বার পরীক্ষার সুযোগ নেওয়ার জন্য আসতে পারে না। কারা আসে? যারা এই শহর কেন্দ্রিক ছেলে মেয়ে, হয়তো গ্রামেরও কিছু থাকতে পারে, যারা এখানে থেকে নানাভাবে কোচিং করে, এই করে সেই করে। এই বিশ্ববিদ্যালয়ের ভেতরের কথা যদি বলেন, এই বছরই আমরা দেখেছি গণিত বিভাগ, অ্যাপ্লাইড কেমিস্ট্রি, আরো কয়েকটি বিভাগে যে প্রথম বর্ষে যে ফেল করছে ছেলে মেয়েরা, তাদের প্রায় 2/3 হচ্ছে যারা দ্বিতীয়বারের ভর্তি, না দ্বিতীয়বার যারা ভর্তি হয়েছে, দ্বিতীয়বারের ভর্তির সুযোগ যারা নিয়েছে। অর্থাৎ তারা যে ওই প্রথমবার এসেই লেখাপড়ার সঙ্গে সম্পৃক্ত না থেকে নানা ধরনের কার্যক্রমে জড়িত হয়ে পড়ে, সেইটা পরবর্তীতে যখন এরা চান্স পেল না কোনো সাবজেক্টে, তখন সেই বিষয়ে, সেই সাবজেক্টে হয়তো তারা বাধ্য হয়ে পড়ছে, কিন্তু সেখানেও আবার তাদের সেই মনোযোগ দেখা যাচ্ছে না। তাদের কারণে যারা প্রথমবার ভর্তি হয়েছে তুলনামূলকভাবে আরেকটু হয়তো সিরিয়াস স্টুডেন্ট, তারাও ওই বিভাগে তারা এমন একটা পরিবেশের সৃষ্টি করে যেটা তাদেরকে ইনফেক্ট করে, তারাও এটা সংক্রমিত হয়। তো নানা সমস্যা আছে। সেই সমস্যাগুলো কিন্তু সবচেয়ে বড় সমস্যা, আমরা মেধার অপচয় দেখতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথা যদি বলেন, এটাকে জাতি সেন্টার অফ এক্সেলেন্স হিসেবে দেখতে চায়। এখানে মেধাবীদের মাঝে যারা মেধাবী তারাই সুযোগ পাবে। তো তাদের সুযোগটা নিশ্চিত করব, নাকি একটা অসম প্রতিযোগিতার মাঝে এনে যারা 1.5 মাস আগে রেজাল্ট বের হয়েছে তারা পরীক্ষার হলে বসছে, আর যারা 1.5 বছর ধরে প্রিপারেশন নিয়ে তারা একসাথে বসছে। তো এই অসম প্রতিযোগিতায় আপনি কি করে, আমাদের মেধার তারতম্য থাকতে পারে, কিন্তু প্রত্যেককে সমান সুযোগ দিতে হবে। এটাই হচ্ছে উচ্চশিক্ষার মূলনীতি। স্যার, উনি যে কথা বললেন, তার মানে উনি যেটা বলছেন যে প্রথমবার যখন পরীক্ষা একটা দেয়, হ্যাঁ, তাদের যে সুযোগ সুবিধাগুলো যে ইয়েটা থাকে, সে জায়গায় অসম প্রতিযোগিতার একটা উনি বললেন যে 1.5 বছর ধরে সে পড়ে যাচ্ছে, তারপরে করছে, তার মানে টার্গেট তার সে করছে যেখানে ভর্তি হচ্ছে। উনি বললেন যে ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হচ্ছে, এরকম হতে পারে অন্য ইউনিভার্সিটিতে পড়ছে, তারপরে দেখা গেলো ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেলো, তারপরে দেখা গেলো ওই জায়গাটা খালি হয়ে গেল, ওই ইউনিভার্সিটির সিটটা খালি হয়ে গেল। মাননীয় উপাচার্য মহোদয় যথার্থই বলেছেন, এবং মহামান্য আদালতের যে রায়, সেটা দেশের স্বার্থে গিয়েছে। আমাদের মতো সীমিত সম্পদের দেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয়ে সিট খালি থাকতে পারে না। এই সিটটা আমাদের ছাত্রদের জন্য লোভনীয়। তাই একজন ছাত্র বেটার চয়েসের জন্য সে যে সিটটা ছেড়ে দিচ্ছে, সেখানে কিন্তু আর একজন ছেলে ভর্তি হতে পারছে না, তাই না? আমরা তো এটা গ্রহণ করতে পারি না। জাপানে 1200 বিশ্ববিদ্যালয়, আমাদের 100-র কাছাকাছি। আমাদের কোনো সিট খালি রাখার প্রশ্নই ওঠে না। কোনো একজন ব্যক্তিকে সুযোগ দেওয়ার জন্য আমরা কোনো সিট খালি রাখতে পারি না। আপনি জানেন, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়েও অনুরূপ একটি নিয়ম আমরা চালু করেছি বেশ কয়েক বছর আগে। আমি ব্যক্তিগতভাবে মনে করি ঢাকা ইউনিভার্সিটির শিক্ষকরা যথাযথ একটি সিদ্ধান্ত নিয়েছেন, এবং মাননীয় আদালত, মহামান্য আদালত তার পক্ষে রায় দিয়েছে। এটা আমাদের দেশের জন্য ভালো। প্রতিটি সিট সেখানে ছাত্র থাকবে এবং ওই ছাত্ররা পাশ করবে। এত জিপিএ 5 ছাত্ররা পাচ্ছে। ঢাকা ইউনিভার্সিটিতে সিটের সংখ্যা 6,000 থেকে 7,000-এর মধ্যে। আরো কিন্তু কত ছাত্র জিপিএ 5 কিন্তু ভর্তি হতে পারছে না। সুতরাং গত বছর যে পাশ করেছে, গত বছর যে পারেনি, সে 1.5 বছরের একটা প্রস্তুতি নিয়ে একজন 1.5 মাসের প্রস্তুতি নিবে, তাহলে অসম
একটা প্রতিযোগিতা হবে, সেটা তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো একটি বিশ্ববিদ্যালয় সেটা করতে পারে না। সুতরাং আমার মনে হয় সিদ্ধান্ত যথার্থই আমাদের। আর এই বিশ্ববিদ্যালয়ে তো ভারত কিংবা পাকিস্তান থেকে এসে ভর্তি হবে না, আমাদের বাংলাদেশের ছেলে মেয়েরাই ভর্তি হবে। স্যার, যারা রিট আবেদন করেছিলেন শিক্ষার্থীদের অভিভাবকরা, তাদের একটা বক্তব্য হচ্ছে এরকম যে দীর্ঘদিন ধরে তো দ্বিতীয়বার আমরা পরীক্ষা দিতে, তাহলে আমরা কেন ভিক্টিম হলাম? এটা সবসময় হবে। মনে করেন যে একটা দীর্ঘদিনের বৈষম্য যখন থাকে, সেই বৈষম্য যখন কমানোর চেষ্টা করেন, কোনো কৌশল অবলম্বন করেন, কোনো সিদ্ধান্ত নেন, তখন দেখা যাবে যে একটা গ্রুপ হয়তো সেই কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা হওয়ার সম্ভাবনা থাকে। কিন্তু যাদেরকে আজকে আমরা ভর্তি করছি না, তারাও কিন্তু একবার সুযোগ পেয়েছে। সেদিক থেকে আমরা বলতে পারবো না যে আমরা একবারও সুযোগ পাইনি, এখন আমাদেরকে পরীক্ষা নেওয়া হচ্ছে না, সুযোগ পেয়েছে। আর যেটা বললেন যে তাহলে দ্বিতীয়বারের যদি আপনি নেন, তৃতীয়বার এটা নেবেন না কেন, চতুর্থবারে নেবেন না কেন, তারাও তো বলতে পারে। অতএব এইখানে এইভাবে তো কোনো একটা যৌক্তিক অবস্থানে আসতে হবে যে কেন বিশ্ববিদ্যালয় বন্ধ করতে যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কি যারা এবার সুযোগ পাচ্ছে না বা যারা রিট আবেদন করেছে তাদের সঙ্গে কি কোনো শত্রুতা আছে? আমরা তো চাই সব ছেলে মেয়ে লেখাপড়ার সুযোগ পাক, সব ছেলে মেয়ে জীবনে একটা অবস্থানে যাক, সেটা তো আমরা চাই। কিন্তু কথা হচ্ছে যে সব জায়গায় তো সব সুযোগ দেওয়া যাবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যত কৌশল আপনি নেন, যতভাবে পরীক্ষা নেন, এই 6,600 বা 6,700 বেশি ছেলে মেয়ে তো আমরা নিতে পারছেন না। এর বাইরে তো বহু মেধাবী ছেলে মেয়ে আছে, আমরা নিজেরা জানি। কিন্তু সেখান থেকে কিছু করার থাকবে না। তো এই জায়গায় একটা সিদ্ধান্ত নিলে, যে সিদ্ধান্তটা বিশ্ববিদ্যালয় একাডেমিক কাউন্সিল নিয়ে থাকে, তারা পূর্বাপর সব বিবেচনা করে, সার্বিক ডেটা বিবেচনায় এনে তারা বিশ্লেষণ করে যখন বুঝতে পেরেছেন যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য নয়, এটা দেশের উচ্চশিক্ষার ক্ষেত্রকে আরো আপনার জোরালো করার সম্ভাবনাময় করার এর কোনো বিকল্প নাই। কারণ আপনি এ রেটেড স্টুডেন্ট যাদেরকে আপনি মনে করেন আর বি রেটেড স্টুডেন্ট যাদেরকে মনে করেন, তাদেরকে তো এক পাল্লায় মাপা যাবে না। আচ্ছা, না তাইলে স্যার জি। ওই যদি মানে এই জায়গা থেকে যদি বলি যে কি কারণে, মানে আমাদের তো দীর্ঘদিন ধরে ঢাকা ইউনিভার্সিটির এটা কিন্তু এটা এখন না, নতুন নয়, সেই স্বাধীনতার পর থেকে কিন্তু স্যার এটা একদম আসলে ব্যাপক আকার ধারণ করেছে। আগে হয়তো এরকম ছিল না, এক নাম্বার ছিল। আগে তো ধরেন এই ধরনের কোনো ইয়েও ছিল না। একসময় তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের আগে চেয়ারম্যান সাহেব যারা ছিলেন, বিভাগীয় প্রধান যারা ছিলেন, তারা ছাত্রদেরকে ডেকে এনে ভর্তি করতেন। উচ্চশিক্ষার প্রত্যাশী ছাত্রছাত্রীর সঙ্গে কম ছিল, একদম কম ছিল। তারপরে এক সময় ছিল যে সেশন অনার্স এরিয়াটা ছিল না স্যার অনেক সময়। কিন্তু আপনার ব্রেক অফ স্টাডিজ এটাকে ঢাকা ইউনিভার্সিটি সবসময় নিরুৎসাহিত করে। অতএব 1 বছর আপনার গ্যাপ দিয়ে এসে ভর্তি হবেন, এটা কিন্তু সবসময় নিরুৎসাহিত করে। তো যাই হোক, এখন সার্বিক অবস্থা বিবেচনা করে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি প্রত্যাশী ছাত্রছাত্রীর সংখ্যা বিবেচনা করে, সুযোগ সুবিধার কথা বিবেচনা করে, আমাদের তো এর কোনো বিকল্প নাই। স্যার উনি যেটা বলছেন, এখন এখানে যেটা হলো যে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়, আপনার কি মনে হয় যে আমাদের দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পর্যায়ের বিশ্ববিদ্যালয়, আপনি যদি বলেন যে অতীত ঐতিহ্য সব ঠিক আছে, কিন্তু কলেজগুলোতে যেগুলো আমাদের এখন যে কলেজগুলোর রেজাল্ট হচ্ছে, দেখবেন আপনি নাম করা কলেজ কিন্তু ইয়াতে টপ 20-র মধ্যে আসতে পারছে না, টপ 10-এর মধ্যে আসতে পারছে না, নতুন নতুন জিনিসগুলো চলে আসছে এবং তারা ভালো রেজাল্ট করে আসছে। এই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের এটা কোন জায়গায়? এখন ওই বলতে হয় ঢাকা ইউনিভার্সিটি তো ঐতিহ্যবাহী না, আমি বিশ্ববিদ্যালয়, তাই না? কিন্তু সমপর্যায়ে বলছি না, কিন্তু বিশ্ববিদ্যালয়গুলো তো একটা হাইটে নিয়ে তাদেরকে হাইটে তুলে আনতে হবে। জি, আমরা কিন্তু এখনো সেটা করতে পারিনি। আমাদের উচ্চশিক্ষায় আমরা দারুণভাবে অগ্রগতি লাভ করেছি, সেটা বলা যাবে না। আপনি জানেন যে বলা হয় যে শিক্ষায় বিনিয়োগ করতে হবে জিডিপির 6%। আমরা কিন্তু বিগত বছরগুলোতে 2.4, 2.3, 2.2, 2.1 ক্রমশ পড়ে যাচ্ছে। আমাদের এখানে অবশ্যই আমাদের যারা নীতি নির্ধারক তাদের ভাবতে হবে শিক্ষাকে অত্যন্ত গুরুত্ব দিতে হবে। বাংলাদেশ একটা ছোট দেশ, মানে জিওগ্রাফিক্যালি ছোট দেশ, বিরাট জনসংখ্যা, 8ম বৃহত্তম দেশ। আমাদের দেশ আমরা অলরেডি নিম্ন মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হয়েছে, এটা একটা বড় সাফল্য। আমরা যদি এই সিঁড়ি বেয়ে আরো উপরে উঠতে চাই, তাহলে আমাদেরকে মানব সম্পদ উন্নয়নে খুব গুরুত্ব দিতে হবে। আর মানব সম্পদ উন্নয়নে গুরুত্ব দেওয়ার অর্থই হলো আমাদের শিক্ষাকে
সঠিক লাইনে দাঁড় করাতে হবে। একসময় এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোরিয়া মালয়েশিয়ার ছেলেমেয়েরা পড়তে আসতো, এখন কিন্তু স্রোত বিপরীতমুখী। এখান থেকে বুঝতে হবে আমরা শিক্ষাকে যথাযথ গুরুত্ব দিচ্ছি না। বাংলাদেশের মাটিতে ৮-৯টি উচ্চ শিক্ষা কমিশন হয়েছে, তাদের রিপোর্ট হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমরা কিন্তু তার বাস্তবায়নের জন্য আন্তরিক প্রচেষ্টা কখনো নেইনি। সুতরাং আমাদের শিক্ষার মান উন্নত করার কোনো বিকল্প নাই। প্রতি 2 বছরে একবার সাংহাই শহরে ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি কনফারেন্স হয়। সেখানে বিশিষ্ট শিক্ষাবিদেরা বলেছেন উন্নয়নকামী দেশগুলোকে একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জে টিকে থাকতে হলে বিশ্বমানের বিশ্ববিদ্যালয় তৈরি করতে হবে। আমরা কিন্তু এখনো সেদিকে ঠিক ওইভাবে এগোতে পারছি না। ভালো করছে স্যার। স্যার বিশ্বমানের বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় যখন বলি তখনই কিন্তু এর মাঝে বিশ্বের একটা ইয়ে আছে। বিশ্বমান, এটা কিন্তু এটা ইনহেরেন্ট আছে, এটা এর মধ্যে ইন্টিগ্রেটেড অবস্থায় আছে। বিশ্ববিদ্যালয়, বিদ্যালয়ের বিশ্বমানের বিশ্ববিদ্যালয়। তো সেই জায়গায় অধ্যাপক কায়কোবাদ যেটা বলেছেন অত্যন্ত সঠিক কথা বলেছেন, যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে বিনিয়োগ করা দরকার, যে সুযোগ সুবিধা দরকার, সেগুলো আমাদের প্রত্যাশিত মাত্রায় নিয়ে যেতে হবে। এই যে আজকে আদালতের মাননীয় আদালত যে রায় দিয়েছেন, এই রায় কিন্তু যাবে একটা বিরাট সংখ্যক সাইলেন্ট মেজরিটির পক্ষে। কারা কারা তারা তারা আজকে ঢাকা শহরে এসে কোনো মানববন্ধন করা, করা তাদের পক্ষে সম্ভব নয়। তারা এইচএসসি পরীক্ষা দিয়ে তারা প্রত্যাশা করছে, বসে আছে যে তারা বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি হবে। তাদের সুযোগ সুবিধাগুলো তারা যত সঠিক যথাযথ সুযোগ সুবিধা পায়, অর্থাৎ আমার ৬,৭০০ আসনে যদি এবার প্রথমবার পাশ করা ছেলে মেয়ে সবাই সুযোগ পায়, এদের তো আপনার মেধাবী ছেলেমেয়েরা অনেকটা সুযোগ পেয়ে গেল। ঠিক একইভাবে অন্যান্য বিশ্ববিদ্যালয় হয়তো তারা সুযোগ নেবে। কিন্তু এই সাইলেন্ট মেজরিটির কথা কারা বলবে? এদের কথা কিন্তু কেউ বলছে না। পত্রপত্রিকা বলেন, গণমাধ্যম বলেন, তারা আজকে কি, তাদেরকে জিজ্ঞেস করা হয়েছে যে এই সিদ্ধান্ত তোমাদের পক্ষে না বিপক্ষে, এবং এই সিদ্ধান্ত তোমাদের কি মতামত? এদের স্বার্থটা আমাদের দেখতে হবে। এদের স্বার্থ দেখতে হবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। যারা মেধাবী ছেলে বা মেয়ে তারা পরীক্ষা দিয়ে অপেক্ষা করছে কোনো না কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য। আমরা যদি দ্বিতীয়বার নিয়ে আসি তাহলে তাদের একটা উল্লেখযোগ্য অংশ, প্রায় 50% সুযোগ পাবে না। এটা আর কোনো হিসাব নিকাশের দরকার পড়ে না। তো সেই জায়গা থেকে যদি উত্তরণ ঘটাতে চান তাহলে এই সিদ্ধান্তের আর কোনো বিকল্প আছে বলে তো মনে হয় না। স্যার আমাদের এখানে যেটা হচ্ছে উচ্চশিক্ষা যে ব্যাপারটা এমন হয়ে গেছে, পৃথিবীর সব দেশে কিন্তু উন্নয়নশীল যেগুলো, যে উন্নত দেশ যেগুলোতে, সেখানে কিন্তু উচ্চশিক্ষার একটা লিমিটেশন আছে স্যার। কিন্তু আমাদের এখানে উচ্চশিক্ষাটাকে এমনভাবে ওপেন করে দেওয়া হয়েছে যে যিনি মনে করছেন উনি এসে এখানে ভর্তি হয়ে যাচ্ছেন। মানে এই জায়গাতে স্যার, যেমন অন্য জায়গায় কিন্তু মানে উপরে যত যায় তত এক্সপেন্সিভ, সাংঘাতিক এক্সপেন্সিভ। পাশাপাশি তারা কিন্তু ওই লেভেলে যায় না যে তার মেধাকে ওই জায়গায় মনে করে সেই খালি ওই মেধাতে যাচ্ছে। কিন্তু আমাদের এখানে স্যার A to Z সব মেধাই ওদিকে দৌড় দিচ্ছে। আপনি যথার্থই বলেছেন। আমার বন্ধু ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডার শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন উনি, অ্যাপ্লাইড কেমিস্ট্রির। তো ওনার একটা ছেলে এবং একটি মেয়ে, তাদের উচ্চশিক্ষার জন্য তার নিজের বেতনে হচ্ছে না, উনি রীতিমতো ব্যাংকের থেকে ঋণ নিচ্ছেন। এটা হলো উনি সবচেয়ে ধনী দেশের নাগরিক এখন। আর আমাদের মতো দুর্বল অর্থনীতির দেশে ছাত্ররা বিনে পয়সায় পড়ছে, যার খুশি যেভাবে খুশি পড়ালেখা করছে। এখানেও আমাদের কিন্তু একদম ভয়াবহ, আমাদের এগুলো নিয়ে ভাবতে হবে। আমি মাননীয় উপাচার্য মহোদয়কে বলবো যে সাংহাই শহরে যে ওয়ার্ল্ড ক্লাস কনফারেন্স হয়, আপনি অনুগ্রহ করে সেখানে যোগদান করবেন। ওখানে অন্যরা কি বলে, আমাদের এই ধরনের একটা ফোরামে আমাদের অংশগ্রহণ থাকা উচিত। কারণ ওনারা বলছেন যে এই দুর্বল অর্থনীতির দেশ, যেগুলো উন্নয়নকামী দেশ, এরা নাকি টিকতেই পারবে না যদি ওয়ার্ল্ড ক্লাস ইউনিভার্সিটি তৈরি করা না হয়। দেখেন জাপান আর আমাদের মধ্যে কি ব্যবধান। আমাদের জনসংখ্যা প্রায় কাছাকাছি। জাপানের মাটির তলে এমন কোনো সম্পদ নেই, প্রচুর ভূমিকম্প আছে। আমাদের অবশ্য অত ভূমিকম্প মাটির নিচে নাই, মাটির উপরে কিছু আছে। এটা যদি ক্যান্সেল আউটও করে, তারপরে দেখেন জাপান কি করে, কাঁচামাল বিভিন্ন দেশ থেকে আমদানি করে, সম্ভবত টনের দাম $1000 দিয়ে, তারপর তাকে প্রক্রিয়াকরণ করে, ওই সমস্ত দেশেই তার কেজি $1000 বিক্রি করে। আমাদেরকে কিন্তু এই লেভেলে আসতে হবে। এই লেভেলে আসতে হলে আমাদের অত্যন্ত দক্ষ
মানব সম্পদ তৈরি করতে হবে। এর জন্য বিশ্ববিদ্যালয়কে গুরুত্ব দিতে হবে, এখানে যথাযথ অর্থায়ন করতে হবে। এটা সরকারকে বুঝতে হবে যে এইখানে অর্থায়ন, যে কোনো বিনিয়োগ, তার রিটার্ন হবে সবচেয়ে বেশি। স্যার একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যাঁ, আমি আমার হয়ে গেছে প্রশ্ন তৈরি করা। হ্যাঁ, হ্যালো, জি, আপনি আপনার প্রশ্ন করেন আপনার পরিচয় দিয়ে। আমি মোহাম্মদ কামাল হোসেন, রাজশাহী থেকে বলছিলাম। জি, আমার প্রশ্ন হলো শ্রদ্ধেয় আমার স্যারের কাছে। জি বলেন। স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমার প্রশ্ন হলো যে আমি 14 বছরের একজন শিক্ষার্থী। আমি পরীক্ষা দেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত জানতে পারতাম না যে আমাদের এটাই ফার্স্ট টাইম এবং শেষ এক্সাম। সেহেতু আমি মনে মনে আশা করছিলাম যে আমার যদি প্রথমে পরীক্ষাটা খারাপও হয়, আমি দ্বিতীয়বার সুযোগ পাবো, এই আশা নিয়ে আমি পরীক্ষা দিয়েছিলাম। কিন্তু পরীক্ষার পর আমি শুনতে পাইলাম যে রিঅ্যাডমিশন থাকছে না। তাহলে কি আমাদের অধিকার বা আমাদের সুযোগটা এখানে হলো না? সীমিত হয়ে গেল। এবং আমাদের যদি আগে থেকে জানানো হতো তাহলে আমরা সেভাবে প্রিপারেশন নিতে পারতাম। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। হ্যাঁ স্যার। না, এই প্রশ্নটা অনেকেই করছে। আমি যে প্রশ্ন করেছে আমাদের ছাত্র, তাকে ধন্যবাদ জানাই যে সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি ইচ্ছুক একজন ছাত্র। কিন্তু সে কি, তুমি কি এবছর কোথাও ভর্তির সুযোগ পেয়েছো আমি জানি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিন্তু তুমি একাধিক পরীক্ষা দেওয়ার সুযোগ পাও। প্রথমবার যখন দাও তখন তুমি যে বিষয়ে লেখাপড়া করে এসেছো, অর্থাৎ বিজ্ঞান, কলা বা বিজনেস স্টাডিজ, যেখানেই লেখাপড়া করেছো সেই ইউনিটে দিতে পারো, মেইন স্ট্রিম ইউনিট যেটি। আবার তুমি আরেকটি ইউনিটে দিতে পারো যে ইউনিটের সব বিষয়ের ছাত্রছাত্রীরা পরীক্ষা দিয়ে তারা দেয়। অর্থাৎ তুমি কিন্তু প্রথমবারই 2বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাও, 3বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাও কোনো কোনো ক্ষেত্রে। তারপরে যখন আমরা পরীক্ষা নিয়েছি, আমি তো মনে করি যে তোমরা সবাই সেই প্রস্তুতি নিয়েই পরীক্ষা দিবে যে প্রস্তুতি নিয়ে তোমরা যোগ্যতার বিচারে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাও। এখন আমরা যখন সিদ্ধান্ত নিই, কোনো না কোনো সময় একটা সিদ্ধান্ত নিতে হয়, সেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত বছর ছিল। হ্যাঁ, গত বছর ছিল এবং সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরপরে প্রায় 1 বছর চলছে, প্রায় তুমি 1.5 বছর সুযোগ পেয়েছো, তুমি অন্যান্য যে কোনো বিশ্ববিদ্যালয়ের সুযোগ নিতে পারবে। অতএব দেখতে হবে যে আমরা যে সিদ্ধান্ত নিচ্ছি কেন নিচ্ছি, কোন যুক্তিতে নিচ্ছি। সেটা কি জাতির স্বার্থে নিচ্ছি, উচ্চশিক্ষার স্বার্থে নিচ্ছি, না আমাদের ব্যক্তিগত স্বার্থে নিচ্ছি। যদি জাতির স্বার্থে নিয়ে থাকি, উচ্চশিক্ষার স্বার্থে নিয়ে থাকি, তাহলে এটা আমাদের সবারই সেই সিদ্ধান্ত মেনেই চলতে হবে। স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনি বললেন যে ঐতিহ্য সবকিছু মিলে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে আসলে তুলনা হয় না, ওই সেন্সে যদি বলেন। যদি তারপর একটা জিনিস আছে স্যার, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিট সংখ্যা বাড়ছে না। এবং যখন আমার চাহিদা বেড়ে গেছে, আপনি গত বছর মনে হয় 3,01,000 পরীক্ষা দিয়েছে স্যার। এবারও আপনি যদি বললেন যদি অর্ধেকও বেরিয়ে যায় তাহলেও কিন্তু 1.5 লাখের নিচে হবে না। তো এরকম অবস্থায় মাত্র 6,500 সিট। তো স্যার এই অবকাঠামোর সুবিধাটা বাড়ানোর কোনো চিন্তা ভাবনা, যে যেমন দেখা গেল প্রতি বছর হয়তো 200 বা 100 বা 300 এরকম বাড়ছে, এর বেশি বাড়ছে না। তো ব্যাপক আকারে বাড়ানোর জন্য, যেমন আমাদের যে চাহিদার প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তো আমরা একটা তৈরি করে ফেলতে পারবো না, সেক্ষেত্রে আমাদের এই অবকাঠামো যে বিষয়টা আছে সেটা কি বড় করা যায় না? এইখানে ধরেন এটা নিয়ে হয়তো বিভিন্ন মত আসতে পারে। আমার ব্যক্তিগত মতামত এটা আমি বলছি যে যেটা অধ্যাপক আইকবাদ একটু আগে বললেন যে জনশক্তি আছে আমাদের, এটা যে প্রশিক্ষিত, সুশিক্ষিত, উচ্চশিক্ষিত জনশক্তি না হয় তাহলে একটা দেশ এগিয়ে যেতে পারবে না। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে অবস্থায় এসেছে, প্রায় 100 বৎসরের পথে আমরা আছি। এখানে এখন ধরেন অবকাঠামোগত যে সীমাবদ্ধতা, তাতে খুব বেশি সম্প্রসারণের সুযোগ নাই। কারণ আমরা শহরের মাঝখানে, রাজধানীর একেবারে কেন্দ্রে অবস্থিত। আমাদের জমি জমা 1921 সালে যা ছিল তার থেকে কমতে কমতে এখন 240 একরে এসে দাঁড়িয়েছে, যেটা প্রতিষ্ঠাকালীন সময়ে 600 একরের মতো ছিল। কিন্তু আমাদের অবকাঠামো চারদিকে বেড়ে গেছে। যে 12টি বিভাগ নিয়ে বিশ্ববিদ্যালয় তার যাত্রা শুরু করে, সেখানে আজকে বিভাগ এবং ইনস্টিটিউট মিলে প্রায় 90টি একাডেমিক ডিসিপ্লিনে লেখাপড়া হচ্ছে। তো এখন যেটা চিন্তা করা দরকার যে বাংলাদেশ আরও সামনের দিকে যখন এগিয়ে যাবে তখন বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বাড়তে থাকবে। আসলে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন আর আন্ডার গ্রাজুয়েট এডুকেশনকে ধরে রাখতে পারবে কিনা বা ধরে রাখা উচিত কিনা, না এটাকে রিসার্চ ইউনিভার্সিটি, পোস্ট গ্রাজুয়েশন, রিসার্চ, মাস্টার্স, পিএইচডি এই ধরনের একাডেমিক এনগেজমেন্টে নিয়ে যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোর আন্ডার গ্রাজুয়েট স্ট্রিমটাকে আরও ডেভেলপ করা, এটাকে আরও আপনার বাড়িয়ে সম্প্রসারিত করা, সেই চিন্তাভাবনাও কিন্তু এটা করার ব্যাপার আছে। সেটা একটা দিক।
আর এখন যে অবকাঠামো আছে এটার মধ্যে খুব বেশি কিন্তু সম্প্রসারণের সুযোগ নাই। আমরা হয়তো গবেষণার ক্ষেত্রে আরো দিন দিন বাড়ানোর প্রয়োজন পড়বে, কারণ বিশ্বমানের বিশ্ববিদ্যালয়ের যে গবেষণা হওয়া দরকার সেই সুযোগ সুবিধা আমাদের গবেষকদের দিতে হবে। আপনি রেটিং এর কথা একটু আগে বললেন, রেটিং এ যাওয়ার জন্য সেটা দরকার আছে। অতএব এখানে একেবারে আন্ডার গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট, রিসার্চ সব দিকে বোধহয় এক্সপানশন করার সেই সুযোগ আর এখন নাই। এখন যে কোনো একটা জায়গায় ফোকাস ঠিক করে সেই জায়গায় এক্সপানশন। তার মানে আপনি বিশেষায়িত বলছেন যে এটা স্পেশালাইজ এই জায়গাটা এসে মানুষ গবেষণা করবে, স্পেশালাইজড উচ্চশিক্ষার রিসার্চ যে ইউনিভার্সিটি, research- হায়ার এডুকেশনের মধ্যে আরো উচ্চতর ধাপ, এইভাবে চিন্তা ভাবনা করার মধ্যে এখন প্রয়োজন আছে। বিশ্ববিদ্যালয় আরো বাড়াতে হবে, আপনি যেটা বলেছেন একটু আগে, বিশ্ববিদ্যালয় বাড়বে, বিশ্ববিদ্যালয়ের মান বাড়তে হবে। 16 কোটি মানুষের দেশে 35-36টা পাবলিক ইউনিভার্সিটি, এটা খুবই কম। কারণ পাবলিক ইউনিভার্সিটি ছাড়া আমাদের এই আমাদের মতো দেশে আমাদের যে অবস্থা, আমাদের মধ্যবিত্ত নিম্নবিত্ত আর্থিক- পরিবারের ছেলে মেয়েদের লেখাপড়ার সুযোগও তো নাই। প্রাইভেট ইউনিভার্সিটি আমরা করেছি ঠিকই, কিন্তু সেই প্রাইভেট ইউনিভার্সিটি টিউশন ফিজ অন্যান্যগুলো দেখেন কতজনের পক্ষে সেই তার মানে স্যার ওই জায়গায় তো আমাদের আরবান পপুলেশন কিন্তু করতে পারছে না। আরবান পপুলেশনের মধ্যে একেবারে খুব সিলেক্টিভ, কারণ কতজনের পক্ষে এত লক্ষ লক্ষ টাকা খরচ করে প্রাইভেট ইউনিভার্সিটি যাওয়া সম্ভব আছে। অতএব উচ্চশিক্ষার ক্ষেত্রে আরো নানা ধরনের উদ্ভাবনী সিদ্ধান্ত আমাদের নিতে হবে। পৃথিবীর সব দিকে উদাহরণ আছে, আজকে নতুন করে আমাদের চিন্তা করে বের করার দরকার নেই যে আমাদের কি করতে হবে। আজকে দৃষ্টান্ত আছে, অধ্যাপক একগত বললেন জাপানের কথা, তো এরকম তো নানা দেশের নানা ধরনের উদাহরণ। এমনকি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত উচ্চশিক্ষায় অনেক দূরে গিয়ে গেছে, তারা কিভাবে গেল, তাদের পলিসিটা কি, এগুলো সবই আমাদের দেখার দরকার আছে। স্যার এখন এই যে বিশ্ববিদ্যালয়ের যে উনি যেটা বললেন, যেটা রিসার্চ ফোকাস যদি হয়, হ্যাঁ, পোস্ট গ্রাজুয়েট লেভেলে যদি হয়, তাহলে ওইটাকে আমরা অনেক বেশি প্রাধান্য দিয়ে কাজ করতে পারবো ঢাকা ইউনিভার্সিটিকে যদি এইভাবে করে রাখে। তো এখন এখানে যেটা হচ্ছে, সবাই যে কেন পারছি না আমরা, অন্য বিশ্ববিদ্যালয়, রাজশাহী ইউনিভার্সিটি দিয়ে বা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বয়স কিন্তু কম হয়নি স্যার। আপনি যদি বলেন এটা কোনোটাই কিন্তু বাংলাদেশ এই 44 বছরে হয়নি, সবই কিন্তু তৎকালীন পাকিস্তান আমলে হয়েছে, তাদেরও কিন্তু বয়স বেড়েছে। তো বয়স বেড়েছে, কিন্তু তারপর সেই জায়গাতে তারা কি এই রকম একটা পরিবেশ তৈরি করতে পারছে পড়াশোনার? এখন আমাদের যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো আছে, যেমন রাজশাহী কিংবা চিটাগাং, কোনো বিশেষ বিষয়ে হয়তো সেখানেও তারা ভালো করছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঐতিহ্য, আমাদের মাননীয় উপাচার্য যথার্থই বলেছেন যে উচ্চ শিক্ষার জন্য পোস্ট গ্রাজুয়েট, মাস্টার্স, পিএইচডি লেভেলে যদি গবেষণার সুযোগ আরো বাড়ানো হয়, বাড়াতে হলেই কিন্তু যথেষ্ট ফান্ড লাগবে, বিনিয়োগ করতে হবে। এখন আইআইটি গুলোতে একজন শিক্ষক যখন বাইরের থেকে আসে, তাকে একটা বড় সিড মানি দেওয়া হয় যে তুমি ওখানে যেরকম ল্যাবরেটরিতে কাজ করেছো, একই রকম ল্যাবরেটরি তুমি এখানে তৈরি করো এবং কন্টিনিউ করো তোমার গবেষণা। আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় তো সেটা করতে পারে না, কারণ তার তো এত ফান্ড নেই। আমরা যদি গবেষণা ভালো করতে না পারি, আমরা আমাদের সমস্যা কিভাবে মোকাবিলা করব? আমাদের সীমিত সম্পদের দেশ, অনেক অনেক চাহিদা। এটা কেবলমাত্র উন্নত মানের গবেষণা করে আমরা সেই জায়গাটা আমরা স্যাটিসফাই করতে পারি না, কিন্তু সেটা কিন্তু এখন আমরা পারছি না। আমাদের বেতনের পর আমি জানি না, মাননীয় উপাচার্য মহোদয় নিশ্চয়ই জানেন যে বেতন দেওয়ার পরে আর কয়টা পয়সা বাকি থাকে সেটা দিয়ে গবেষণা করা যায় কিনা। কিন্তু আমাদের অবশ্যই করতে হবে, এটার কোনো বিকল্প নাই। আমরা যদি মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হতে চাই কিংবা উন্নত দেশ হিসেবে রূপান্তরিত হতে চাই, কোনো গ্যাস, কয়লা, তেলে কাজ হবে না, মানব সম্পদ উন্নয়ন করতে হবে। সেটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ একটা দেশের জন্য এখন। স্যার গত বছরে ইংরেজি বিভাগে ভর্তি নিয়ে স্যার একটা সাংঘাতিক হয়ে গেছে। তো এবার তো ইয়াটাও আপনারা চিন্তা করছেন যে না এটা কি করা যাবে। যেমন ওই সময় কিন্তু একটা কথা উঠে গেছিল যে আসলে যারা পরীক্ষা দিয়ে আসছে জিপিএ 5, গোল্ডেন জিপিএ বলে যে A+ যারা পাচ্ছে, হ্যাঁ, তারপরে আপনারা কি ধরনের স্ট্যান্ডার্ড তৈরি করছেন যে কারণে স্যার সব ফেল করে যাচ্ছে? আমরা স্ট্যান্ডার্ড তৈরি করছি হয়তো পুরোপুরি সেটা ঠিক না। আমাদের ইংরেজি বিভাগের যে শিক্ষক মণ্ডলী আছেন, ইংরেজি বিভাগ আপনি জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের যে প্রথম 12টি বিভাগ নিয়ে যাত্রা শুরু করে তার মধ্যে ইংরেজি বিভাগ একটি। অতএব সেখানে কিন্তু আমাদের প্রবীণ শিক্ষকের সংখ্যাও বেশি। তো তারা একাডেমিক কমিটিতে বসে সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা প্রতি বছর ইংরেজি বিভাগে যে ছাত্রছাত্রী ভর্তি করছি তাদের ইংরেজির মান এতটা নিচে থাকে যে আমরা যখন লিটারেচারের ক্লাস নিই বা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ক্লাস নিই তখন তারা সেই ক্লাসের সঙ্গে করতে পারে না, কোপ করতে পারে না। তো এই জন্য তাদেরকে আরেকটু পরীক্ষা নিরীক্ষা করে ভর্তি করা দরকার, এবং সেই জন্য তারা একটা অ্যাডভান্সড ইংলিশ
প্রশ্ন করলেন এবং সেই প্রশ্নের পরীক্ষা, সেই প্রশ্নের যে ছেলেমেয়েরা পরীক্ষা দিয়েছে সেখানে আমাদের মানে যে ন্যূনতম নম্বর নির্ধারণ করা হয়েছিল সেটি পেতে বেশিরভাগ ছেলে মেয়ে ব্যর্থ হয়েছে, তারা অকৃতকার্য হয়েছে। এটাই হলো সমস্যা। স্যার ইংলিশ ভার্সন তো পড়ে আসছে, ইংলিশ ভার্সন পড়ে আসছে, তাহলে স্যার ওই মানে ইংলিশ ভার্সন যে পড়ে আসছে তারা এমনকি ইংলিশ মিডিয়ামের ছেলেমেয়েও আছে। জি, ইংলিশ মিডিয়ামের ইংলিশ ভার্সন আছে, ইংলিশ মিডিয়াম আছে। মিডিয়ামের ছেলেমেয়ে আছে। তো আমার একেবারে এক্সাক্ট পরিসংখ্যানটা এখন মনে নাই যে কোন ভার্সন থেকে কিরকম পাশ করেছিল, কিন্তু যেহেতু আমাদের যে আসন সংখ্যা তার থেকে অনেক কম পাশ করেছে, সেই জায়গায় একটা সমস্যা দেখা দিয়েছিল। তো এবার অবশ্য আমরা একাডেমিক কমিটিকে বলেছি, ইংরেজি বিভাগের একাডেমিক কমিটি, যে তারা সার্বিক বিষয়টি মূল্যায়ন করে, বিশেষ করে গত বছরের অভিজ্ঞতাকে মূল্যায়ন করে এইবার যেন তারা প্রস্তাব নিয়ে আসে কিভাবে আমাদের ইংরেজি বিভাগের ছেলেমেয়েদের ভর্তি করতে হবে। তবে এটা অস্বীকার করার কোনো উপায় নাই যে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চলে, এমনকি উপজেলা, জেলা শহরে আপনি দেখবেন স্কুলগুলোতে অনেক সময় ভালো ইংরেজি শিক্ষক পাওয়া যায় না, অঙ্কেরও যেমন শিক্ষক পাওয়া যায় না। একদম এই ছেলে মেয়েদেরকে আমি কিন্তু দোষারোপ করতে চাই না। আমরা যদি তাদেরকে শিক্ষার সুযোগ না দিতে পারি, সেই মানের শিক্ষক না দিতে পারি, তাহলে চলবে কিভাবে? তারা হয়তো পাবলিক পরীক্ষায় রেজাল্ট ভালো করছে, সেটা অন্য কথা, কিন্তু এখানে তো পাশ করার বিষয় না, এখানে হলো তার মেধা যোগ্যতার প্রদর্শন করে তাদেরকে সুযোগ নিতে হবে। আসন সংখ্যা একেবারেই সীমিত। তো সেই জায়গায় তো আপনার এটা একটা তীব্র প্রতিদ্বন্দ্বিতা, সেই প্রতিদ্বন্দ্বিতায় পাশ করার মতো যে ইংরেজির দক্ষতা, সেটা হয়তো অনেকের থাকছে না। তো সেই জায়গায় আমাদের শুধু বিশ্ববিদ্যালয়ে ভর্তির এটা নিয়ে চিন্তা করলে হবে না, আমাদের স্কুলে এবং কলেজে, আমাকে অনেক কলেজ শিক্ষক বলেছেন যে আমাদের কলেজেও ইংরেজি শিক্ষক নাই, ইংরেজি শিক্ষক পাওয়া যায় না, ইংরেজির ক্লাসটা নিতে যায় পলিটিক্যাল সায়েন্সের কোনো টিচার বা সমাজবিজ্ঞানের কোনো শিক্ষক অন্যরকমের ক্লাসটা নিয়ে আসে। তো এইটাও তো বাস্তবতা, এটা অস্বীকার করার উপায় নেই। এই জায়গা থেকে আমাদের কাজটা শুরু করতে হবে। ইংরেজি এমন কোনো ভাষা না যে আপনার 10 বছর এসএসসি পর্যন্ত, আরো 2 বছর এইচএসসি, তারপরে বিশ্ববিদ্যালয়ে এসে 4 বছর পড়লে ইংরেজি শিখতে পারবে না, এটা অসম্ভব ব্যাপার। কিন্তু ওই ধরনের শিক্ষা ব্যবস্থাটা প্রচলন করা দরকার আছে। আমাদের ছেলেমেয়েরাই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ শিখে ফেলতেছে 6 মাসে, 1 বছরে। স্প্যানিশ টিচার ঢাকা বিশ্ববিদ্যালয়ে স্পেন থেকে নিয়ে এসেছে ল্যাঙ্গুয়েজে। তো যদি তারা একেবারে নতুন একটা ভাষা 1 বছর শিখতে পারে অন্তত কিছুটা, আর ইংরেজি তো তার 12 বছরের একটা ইয়ে নিয়ে আসছে, কেন পারবে না সে? স্যার এইবার পরীক্ষা পদ্ধতির পাশাপাশি যে জিনিসটা আসছে যে অক্টোবরে মনে হয় স্যার আপনাদের ভর্তি পরীক্ষার যে শুরুর ব্যাপারটা আছে, নতুন কোনো জিনিস কি আছে? যেমন এর মধ্যে একটা জিনিস আছে স্যার, যে পরীক্ষার ডিজিটাল লেয়ার যেটা করছে, হ্যাঁ, সেটার ক্ষেত্রে আপনাদের সতর্ক বার্তাটা কি? আমরা তো প্রতি বছরই আপনার পরীক্ষার আগে জেনারেল অ্যাডমিশন কমিটিতে বসি এবং জেনারেল অ্যাডমিশন কমিটি আগের বছর পর্যন্ত যত অভিজ্ঞতা আছে সেগুলোকে মূল্যায়ন করে একটা সিদ্ধান্ত নেয়। আমাদের প্রতি বছরই কিন্তু কোনো না কোনো জায়গায় নতুন নতুন সিদ্ধান্ত আমাদের নিতে হয়, তো এই বছরও সেটা করা হবে। আর ডিজিটাল জালিয়াতির বিষয়ে আমরা তো সরাসরি যদ্দূর পারি চেষ্টা করি আমাদের প্রক্টোরিয়াল অফিসের মাধ্যমে, আর আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পুলিশ, র্যাব, তাদেরকেও আমরা এনগেজ করি যাতে এই ধরনের ঘটনাগুলো না ঘটে। কিন্তু তারপরে তথ্য প্রযুক্তি, অধ্যাপক কায়কোবাদারে ভালো জানেন যে তথ্য প্রযুক্তির যেমন সুব্যবহারের মাধ্যমে অনেক কিছু আমরা করতে পারি, আবার এটাকে অপব্যবহার করে নানা ধরনের দুর্নীতি, আজকের এই শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতে দেখেন নানা ধরনের অপরাধ সংঘটিত হচ্ছে এই সাইবার জগতের এই সুযোগ সুবিধা ব্যবহার করে। তো সেখানেও আমাদের চিন্তা ভাবনা করতে হবে, এই বছর আরো বেশি আমাদের সতর্ক থাকতে হবে। স্যার এখন এটা বলেন, এই যে ডিজিটাল ইয়েটা স্যার, জালিয়াতির যে ইয়েটা আছে, এটা একটা নতুন ফ্রেমে চলে আসছে, এমন সব জিনিসপত্র নিয়ে আসছে, এখন পেনটা যেটা দিয়ে লিখছে সেটার মধ্যে কি আছে স্যার, এটাও কিন্তু খুব কঠিন ব্যাপার হয়ে গেছে। এই ক্ষেত্রে ইয়েটা এটা আমাদের কাজ অত্যন্ত কঠিন করে ফেলেছে। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে আমরা সামান্য একটু জায়গায় আমাদের নিজেদের ক্যাম্পাসে কাজটা করি, এর ফলে আমাদের জন্য হয়তো অত কঠিন নয়, কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য যেখানে 3 লক্ষ ছাত্র পরীক্ষা দেয়, এটা প্রকৃতপক্ষে খুব খুব কঠিন কাজ আর কি। আমি এই সুযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়কে ধন্যবাদ জানাবো, অভিনন্দন জানাবো এই কারণে, আমাদের স্কুল কলেজের শিক্ষা নিয়ে অনেক পরীক্ষণ হয়েছে। এই পরীক্ষণগুলোর ফলাফল ভালো কি মন্দ অন্য কোনো বিশ্ববিদ্যালয় দৃঢ় কণ্ঠে সে কথাটি বলেনি। ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বলেছে যে জিপিএ পাস প্রাপ্ত 55% ছাত্র কাঙ্ক্ষিত ফলাফল লাভ করেনি, যেটা দিয়ে ভর্তি হতে পারে, তাই না? আমাদের এই কথাটি অন্যান্য বিশ্ববিদ্যালয়ের বলা উচিত ছিল। আমি যখন ছাত্র ছিলাম তখন আমার বই অহরহই পরিবর্তন হতো না, 20-30 বছর একই বই চলতো, এবং ওই বইতে অনেক শিক্ষক ছিলেন যারা নাকি ওই বইটা খুব ভালো জানতেন এবং ছাত্ররাও জানতো যে তার শিক্ষক
এই বইয়ের সবকিছু জানে। এখন কিন্তু আমাদের শিক্ষকদের সেই কথাটা বলার সুযোগ নেই, কারণ প্রতি বৎসরই আমাদের বইয়ের পরিবর্তন হচ্ছে। এগুলো করে আসলে তেমন একটা লাভ হচ্ছে না। গণিত, পদার্থবিজ্ঞান, রসায়ন শাস্ত্রে এমন কোনো পরিবর্তন হয় না যেটা আমার স্কুল কলেজ লেভেলের বইতে আসবে, তাই না? আমাদের এগুলো নিয়ে আরো ভালোভাবে ভাবতে হবে। আমাদের যে পরীক্ষণ হয়েছে, আমি বিশ্বাস করি পরীক্ষণটার ফলাফল সন্তোষজনক নয়। এখন মানে বোর্ডের সর্বোচ্চ জিপিএ সেটা পায় 1,10,000। কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ে তারা ভর্তি হতে পারবে না। ঢাকা বিশ্ববিদ্যালয় নেবে 6 থেকে 7,000, অন্যান্য বিশ্ববিদ্যালয় মিলে হয়তো 30,000, আর 90,000 কি করবে, তাই না? সুতরাং এগুলো নিয়ে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে। যে যে গ্রেডিং ইনফ্লেশন যেগুলো হচ্ছে, এগুলো কার্যত কিছুই হচ্ছে না। ছাত্ররা ইংরেজিতে ফেল করছে, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে। আমিও বুঝতে পারি, আমি আগে যে ধরনের ছাত্র পেতাম এখন ঠিক ওই ধরনের ছাত্র পাচ্ছে না। এটা মাননীয় উপাচার্য মহোদয় বললেন, এটা কিন্তু ছাত্রদের দোষ নয়, এটা আমাদের সিস্টেমের দোষ। যে দেশে আমরা যথার্থ বিনিয়োগ শিক্ষায় করতে পারবো না, সেখানে ছেলে মেয়েদের যে অফুরন্ত প্রাণশক্তি সেটাকে ব্যবহার করতে হবে জ্ঞান অর্জনে, দক্ষতা অর্জনে। আগে কিন্তু এগুলো ছিল, এখন সেই প্রতিযোগিতাটা কিন্তু নাই। কারণ একটা ছেলে পরীক্ষার আগে পড়েই জিপিএ পাস পেতে পারে, অনেকটা এরকম অবস্থা হয়ে গেছে। সুতরাং আমাদের এগুলো নিয়ে আরো গভীরভাবে ভাবতে হবে। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন স্যার যে পরীক্ষা পদ্ধতির ব্যাপারটা চলে আসছে আমার তো তাই মনে হয়। পড়াশোনার ক্ষেত্রে, আমার তো তাই মনে হয়। লিমিটেশনের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে নতুন নতুন সাবজেক্ট ঢুকে গেছে স্যার। তারপরে দেখো স্যাররাও পড়াতে পারছে না, এমন জিনিস আছে যে সৃজনশীল এরিয়াতে বুঝাতে পারছে না, ওরাও কিন্তু বুঝছে না জিনিসটা। এই অঙ্কে সৃজনশীল হয়েছে স্যার গত বছর আগে থেকে, তখন কিন্তু তারা বুঝতে পারছে না। এবং দেখা গেছে সিলেট বোর্ডে এবার রেজাল্ট খারাপ হয়েছে, তার পিছনে মেইন কারণ হলো সৃজনশীলের কারণেই অঙ্কের খারাপ হয়েছে রেজাল্ট, এবং ওদের পুরো ইয়াতেই ওদের খারাপ পেয়ে চলে আসছে। তো এই ধরনের যখন জিনিসগুলো হয়, তখন কি এটা নিয়ে গবেষণা হয় না? আমাদের গবেষণা করা উচিত। ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তাদের অভিজ্ঞতার কথা জানালো, এরকম অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলো যদি অভিজ্ঞতার কথা জানায়। আমি আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সহকর্মীদের সাথে আলাপ করে দেখেছি, তারা অনুরূপ একটা মানে মনোভাব তাদেরও রয়েছে। আমরা যদি প্রকৃতপক্ষে এটা নিয়ে গবেষণা করতাম, তাহলে কিন্তু সত্য কথাটা বের হয়ে আসতো যে আমাদের স্কুল কলেজের শিক্ষা নিয়ে যে ধরনের পরীক্ষণ করা হয়েছে তার ফলাফল সন্তোষজনক নয়। স্যার এবার শেষ হয়ে গেছে সময়, আপনি এবার যারা ভর্তি হবে তাদের উদ্দেশ্যে আপনার বক্তব্য কি? তাদের উদ্দেশ্যে আমার বক্তব্য খুব সংক্ষিপ্ত, যে তারা যে সিলেবাস নিয়ে এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিয়েছে, সেইটার মধ্যেই তাদেরকে প্রস্তুতি কন্টিনিউ করতে হবে, তাদের প্রস্তুতি অব্যাহত রাখতে হবে। যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আমরা মোটামুটিভাবে এইচএসসির যে সিলেবাস আছে সেই সিলেবাসের মাঝেই প্রশ্ন আমরা সীমিত রাখি। আর কিছু জেনারেল নলেজ থাকে, সাধারণ জ্ঞানের থাকে কোনো কোনো ইউনিটে, সেটার জন্য পত্রপত্রিকা, গণমাধ্যম সেগুলোকে প্রতিদিন পড়া, গণমাধ্যম অনুসরণ করা, সেটাও দরকার আছে। আসলে একজন এইচএসসি লেভেলের ছাত্রছাত্রী যতটুকু জ্ঞানের ক্ষেত্রে তার বিচরণ ঘটবে, তার বাইরে কিন্তু প্রশ্নপত্র থাকে না। অতএব তাদের কোচিং সেন্টার মুখী হওয়া, তাদেরকে অতিরিক্ত টেনশনে পড়া, এটার কোনো দরকার নেই। তারা যেভাবে এইচএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য প্রস্তুতি নিয়েছে, এবং অনেকে এইচএসসিতে ভালো রেজাল্ট করবে, সেই প্রস্তুতি তারা যেন অব্যাহত রাখে, সেটাই হবে আমার পরামর্শ। আমাদের সময় শেষ হয়ে গেছে। আপনাদের ধন্যবাদ স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।